আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, নিরাপদে বাসায় অবস্থান করছো সবাই। তোমাদের পরিবারের সকলেই নিশ্চয়ই ভালো আছে, আমিও ভালো আছি। আমি আমার আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রুমানা আক্তার, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ ঢাকা। আমি আজকে তোমাদেরকে যে কোর্সটি পড়াবো সেটি হচ্ছে বিজনেস অ্যান্ড কমার্শিয়াল ল, এবং আজকের আলোচনার টপিক হচ্ছে ট্রেডমার্ক অ্যাক্ট 2009। তো ট্রেডমার্ক অ্যাক্টের চ্যাপ্টার 3 সম্পর্কে আমরা গত ক্লাসে আলোচনা শুরু করেছিলাম, যেটার বিষয় ছিল নিবন্ধনের আবেদন, আবেদনের প্রত্যাখ্যান, আবেদন সম্পর্কে বিজ্ঞপ্তি জারি এবং অপোজিশনের মানে নিবন্ধনের বিরোধিতা নিয়ে আমার গত ক্লাসটি পরিচালিত হয়েছিল এই টপিকগুলো নিয়ে। তো আজকের ক্লাসে আমি মূলত তোমাদের ধারা 18 সেই যে নিবন্ধনের বিরোধিতা এই সম্পর্কেই কিন্তু আলোচনা করব। তো আমি গত ক্লাসে তোমাদের 18 ধারা শুরু করেছিলাম, যেখানে 18-র 1 এবং 2 উপধারা সম্পর্কে আলোচনা করেছিলাম। সেখানে 18-র 1 উপধারায় আলোচনা করা হয়েছিল যে বিষয়টা, সেটি হচ্ছে যে যখন আবেদনের বিজ্ঞপ্তি নিবন্ধকের অফিস থেকে জারি হয় বা নিবন্ধক জারি করেন, তারপরে যদি কোনো ব্যক্তি ওই আবেদনের বিজ্ঞপ্তি বিরোধিতা করতে চান, তাহলে সেক্ষেত্রে তিনি কি করবেন সে সম্পর্কে 18-র 1 উপধারায় বলা হয়েছে। তো আইনের বিধানটা হচ্ছে এরকম যে আবেদনের বিজ্ঞপ্তি জারি হওয়ার পরবর্তী 2 মাসের মধ্যে, অর্থাৎ জারি হওয়ার তারিখ হতে পরবর্তী 2 মাসের মধ্যে কোনো ব্যক্তি যদি বিজ্ঞাপিত আবেদনের বিরোধিতা করেন, তাহলে তিনি নির্ধারিত পদ্ধতিতে নিবন্ধকের নিকট একটি আবেদন প্রেরণ করবেন। এবং 18-2 উপধারায় বলা হয়েছিল যে নিবন্ধক যদি উপধারা 1 অনুযায়ী আবেদন পেয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে তিনি পরবর্তী 1 মাসের মধ্যে সেই বিরোধিতার আবেদনের একটি কপি যিনি নিবন্ধনের জন্য আবেদন করেছেন তাকে পাঠাবেন, মানে নির্ধারিত পদ্ধতিতে তাকে জারি করবেন। এবং অনুরূপ সেই বিরোধিতার যে নোটিশটা তিনি পেয়েছেন, সেই নোটিশটি আবেদনকারী সেই নোটিশটির বিপক্ষে তিনি কিন্তু তার যে সাক্ষ্য প্রমাণের ভিত্তি রয়েছে বা তার নিবন্ধনের আবেদনের যে ভিত্তি রয়েছে, সেই ভিত্তি অনুযায়ী তিনি পাল্টা একটি বিবৃতি নিবন্ধককে প্রেরণ করবেন। যদি তিনি তা না করেন, তাহলে তার আবেদন তিনি পরিত্যাগ করেছেন বলে গণ্য হবে। তো এই দুইটা টপিক উপধারা সম্পর্কে গত ক্লাসে আলোচনা করা হয়েছিল। আজকে আমরা 18-3 উপধারা নিয়ে আলোচনা করব। দেখো লেখা আছে 18-3 সম্পর্কে, if the applicant sends such counter statement, the registrar shall within 1 month from the receipt of such counter statement serve a copy thereof in the prescribed manner on the person giving notice of opposition। এখানে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে, যদি আবেদনকারী পাল্টা বিবৃতি প্রদান করেন, অর্থাৎ 18-2 উপধারায় যে বিষয়টা আমি বলছিলাম যে উপধারা 1 অনুযায়ী যদি কোনো বিরোধিতার নোটিশ নিবন্ধক পেয়ে থাকেন, তাহলে সেই নিবন্ধকের নোটিশটি অবশ্যই তিনি পরবর্তী 1 মাসের মধ্যে আবেদনকারীকে দিবেন। আবেদনকারী আবার কি করবে, পরবর্তী 2 মাসের মধ্যে তার সাক্ষ্য প্রমাণের ভিত্তি উল্লেখ করে সে আবার আরেকটি নোটিশ বা লিখিত দলিল তিনি নিবন্ধককে প্রদান করবেন। যদি, এখন এখানে এই কথাটাই আসছে যে যদি ইফ আবেদনকারী তার সাক্ষ্য প্রমাণ উল্লেখ করে সেই আবেদনটি তিনি বা যে পত্রটি তিনি নিবন্ধকের নিকট দাখিল করবেন, সেই দাখিল করা পত্রটি আবার পরবর্তী 1 মাসের মধ্যে যিনি বিরোধিতা করেছিলেন সেই বিরোধিতাকারীর নিকট কিন্তু প্রেরণ করতে হবে। মানে এই কাজটি করবেন কিন্তু নিবন্ধক। অর্থাৎ কি দাঁড়ালো, যে আবেদনকারী তার যে সাক্ষ্য প্রমাণের ভিত্তি উল্লেখ করে পাল্টা বিবৃতি নিবন্ধককে পাঠিয়েছিলেন, নিবন্ধক সেই পাল্টা বিবৃতিটি আবার কাকে পাঠাবে, যিনি বিরোধিতা করে নোটিশ দিয়েছিলেন তাকে পাঠাবেন। তো এটাই সম্পর্কে বলা হয়েছিল এখানে। অবশ্যই সেটা নির্ধারিত পদ্ধতিতে হয়ে থাকবে, মানে নিবন্ধক অফিসের যে নির্ধারিত পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিতে তিনি এটা আবার নিবন্ধক এটা আবার কি করবে, জারি করবে কাকে, যিনি বিরোধিতা করেছিলেন তাকে। এবার আসি 18-4 ধারায়।
any evidence upon which the opponent and the applicant may rely shall be submitted in the prescribed manner and within the prescribed time to the registrar, and the registrar shall give an opportunity to them to be heard if they so desire. এখানে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে এরকম যে আবেদনকারী এবং বিরোধিতাকারী তাদের সাক্ষ্য প্রমাণ উল্লেখপূর্বক তাদের যে লিখিত ডকুমেন্ট দলিল সেটি কিন্তু নিবন্ধকের অফিসে নির্ধারিত পদ্ধতিতে নির্ধারিত সময়ে জমা দিবে এবং জমা দেওয়ার পর নিবন্ধক সেগুলোকে যাচাই বাছাই করে তাদেরকে মানে এই অপোনেন্ট এবং অ্যাপ্লিকান্ট মানে বিরোধিতাকারী এবং আবেদনকারী এই দুজনকে শুনানির সুযোগ প্রদান করবেন। এটা সম্পর্কে আসলে এই 18(4) ধারায় বলা হয়েছে। এবার দেখি 18(5) ধারায় কি বলা হয়েছে। The registrar shall, after hearing the parties and considering the evidence, decide whether registration is to be permitted and whether such permission shall be or not subject to conditions or limitations. 18(5) উপধারায় যে বিষয়টি বলা হয়েছে সেটি হচ্ছে যে এখন নিবন্ধকের কাছে তো দুই পক্ষেরই আবেদন মানে তাদের সাক্ষ্য প্রমাণ সহ তাদের বিবৃতি জমা হয়েছে নিবন্ধকের অফিসে এবং নিবন্ধন কি করবে, নিবন্ধক এগুলো যাচাই বাছাই করবেন এবং যাচাই বাছাই করার পরে তিনি দেখবেন যে এটি কি শর্ত সাপেক্ষে বা শর্ত ব্যতীত এই মানে ট্রেডমার্কটি ব্যবহারের অনুমতি প্রদান করা যায় কিনা, মানে এই সিদ্ধান্তটি তিনি গ্রহণ করবেন। এটি সম্পর্কে মানে 18(5) ধারায় বলা হয়েছে। অর্থাৎ 18(5) ধারায় যে বিষয়টা সেটা হচ্ছে যে তিনি সিদ্ধান্ত গ্রহণ করবেন যে এই দুই পক্ষের আবেদনের ভিত্তিতে তিনি যে তথ্যগুলো পেয়েছেন সেগুলো যাচাই বাছাই করার পরে যে নিবন্ধকটি হবে মানে আবেদনের নিবন্ধনটি হবে কিনা, নিবন্ধনটি হতে গেলে কোনো শর্ত দিতে হবে কিনা বা কোনো সীমাবদ্ধতা থাকবে কিনা বা শর্ত ছাড়া হবে কিনা, এই সিদ্ধান্তটি তিনি গ্রহণ করবেন। দেখো 18(6) কোথায় কি বলা হয়েছে। When the registrar deems it necessary to permit registration subject to conditions or limitations under subsection 5, he shall record his decision on such conditions or limitations. অর্থাৎ উপধারা 5-এর অধীন যদি নিবন্ধক মনে করেন যদি শর্ত সাপেক্ষে বা সীমাবদ্ধতা সাপেক্ষে নিবন্ধনের অনুমতি দেওয়া যদি তার কাছে সমীচীন মনে হয় অর্থাৎ নিবন্ধকের কাছে সমীচীন মনে হয় তাহলে যে সকল শর্ত বা সীমাবদ্ধতা সাপেক্ষে অনুমতি দেওয়া হবে সেই সকল বিষয়ে কিন্তু নিবন্ধক সিদ্ধান্ত নেবে। এরপরে আমরা দেখি 7 ধারায় কি বলা হয়েছে। অর্থাৎ 18(7) উপধারায় বলা হয়েছে if a person giving notice of opposition or an applicant sending or a counter statement after receipt of a copy of such notice neither resides nor carries on business in Bangladesh, the registrar may require him to give security for cost of the proceeding before it, and in the default or such security being duly given, may treat the opposition or applications as the case may be abundant. তো এখানে যে বিষয়টি বলা হয়েছে সেটি হচ্ছে এরকম যে আবেদন মানে নোটিশের বিরোধিতা করে মানে আবেদনের বিজ্ঞপ্তি জারির পর যিনি বিরোধিতার নোটিশ প্রদান করেছেন এবং যিনি পাল্টা বিবৃতি প্রদান করেছেন এই দুজন যদি নোটিশ প্রাপ্তির পরে মানে এই দুজনের মধ্যে একজন বা দুয়েরকে যে কেউ যদি নোটিশ প্রাপ্তির পর বাংলাদেশে বসবাস না করেন বা ব্যবসা পরিচালনা না করেন তাহলে নিবন্ধক গৃহীত কার্যক্রমের খরচ বাবদ জামানত প্রদান করার জন্য যে ব্যক্তি বাস করবেন না বা যে ব্যক্তি ব্যবসা পরিচালনা করবেন না উক্তরূপ ব্যক্তিকে নির্দেশ প্রদান করতে পারেন। যদি এক্ষেত্রে জামানত প্রদান করা না হয় তাহলে কিন্তু নিবন্ধক এর মর্মে মানে গণ্য করতে পারে যে যিনি নোটিশের বিরোধিতা করেছে মানে আবেদনের বিরোধিতা করে নোটিশ প্রদান করেছে তিনি যদি সেই ব্যক্তি হন যিনি বাংলাদেশে থাকেন না বা বাংলাদেশে ব্যবসা পরিচালনা করবেন না নোটিশ প্রাপ্তির পর তাহলে তার তিনি জামানত না দিলে তার আবেদন বা তার যে বিরোধিতার নোটিশটি ছিল সেটি
এখানে পরিত্যাগ করেছে বলে গণ্য হবে, অথবা এখানে যদি আবেদনকারীর ক্ষেত্রেও কিন্তু এটা ঘটতে পারে। অর্থাৎ যার কারণে এই কার্যক্রমটা স্থগিত হয়ে যাবে, সেই ব্যক্তিটিকেই কিন্তু এই জামানতের অর্থ প্রদান করতে হবে। তাহলে আমি সহজ ভাষায় একটু বলি। সহজ ভাষায় হচ্ছে যিনি বিরোধিতা নোটিশ প্রদান করেছেন এবং আবেদনকারী, এই দুয়ের মধ্যে যিনি নোটিশ প্রদান মানে নোটিশ প্রাপ্তির পরে, তাদের মধ্যে যে কেউ যদি বাংলাদেশে বসবাস না করে বা ব্যবসা পরিচালনা না করে নোটিশ প্রাপ্তির পরে কিন্তু, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই যে কাজগুলো হচ্ছে নিবন্ধকের অফিসে, সেই কাজগুলো বা নিবন্ধক যে গৃহীত কার্যক্রমগুলো গ্রহণ করেছেন তার খরচ বাবদ তিনি জামানত ধার্য করতে পারেন, যেটা যে ব্যক্তি থাকছে না, বাংলাদেশে থাকছে না বা ব্যবসা পরিচালনা করছে না সেই ব্যক্তিটির উপর। সেটা হতে পারে নোটিশ প্রদানকারী, সেটা হতে পারে পাল্টা বিবৃতি প্রদানকারী বা আবেদনকারী। আশা করি বুঝতে পেরেছো। তো এরপরে দেখি 18 8 ধারায় কি বলা হয়েছে। Notwithstanding anything contained in this section, all opposition relating activities for registrations shall be concluded within 120 working days after giving notice under subsection 1. বলছে এই আইনের মানে এই 18-র যে আমার এতগুলো উপধারা পড়েছি, এই আইনে যাই বলা থাকুক না কেন, এখানে 18-র 1 উপধারায় অনুযায়ী যেদিন থেকে বিরোধিতা নোটিশ প্রদান করা হয়েছে সেদিন থেকে পরবর্তী 120 দিনের মধ্যে এই বিরোধিতার যে নিবন্ধনের যে বিরোধিতার কার্যক্রম সেটা সম্পন্ন করতে হবে। অর্থাৎ এটার একটা সলিউশন নির্ধারণ করে দিতে হবে, সেটা হচ্ছে 120 দিনের মধ্যে করতে হবে। তাহলে নিবন্ধনের বিরোধিতা সম্পর্কে যদি আমরা 18 ধারা অ্যাট এ গ্যালান্স জানতে চাই, তাহলে সেটা হচ্ছে এরকম যে 18-র 1 উপধারা থেকে যদি আমি স্টার্ট করি, 18-র 1 উপধারায় যেটা বলা হয়েছিল যে নিবন্ধনের আবেদনের বিজ্ঞপ্তি জারি হওয়ার তারিখ হতে পরবর্তী 2 মাসের মধ্যে কোনো ব্যক্তি যদি তিনি বিজ্ঞাপিত আবেদনের বিরোধিতা করেন, তাহলে সে সম্পর্কে তাকে লিখিত আকারে নোটিশ প্রদান করতে হবে নির্ধারিত পদ্ধতিতে, এবং সেই নোটিশটি প্রদানের পর 18-র 2 উপধারা অনুযায়ী যে ওই নোটিশ প্রাপ্তির পর নিবন্ধক সেটি পরবর্তী 1 মাসের মধ্যে আবেদনকারীর কাছে প্রেরণ করবেন, এবং আবেদনকারী তার সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে, অর্থাৎ তার আবেদনের যে ভিত্তি সেই ভিত্তিটি উল্লেখপূর্বক তার একটি পাল্টা বিবৃতি আবার নিবন্ধককে প্রেরণ করবেন। যদি সেই পাল্টা বিবৃতি নিবন্ধকের নিকট প্রেরণ না করেন তাহলে তার আবেদন পরিত্যাগ হয়েছে বলে গণ্য হবে। এরপরে হচ্ছে যদি আবেদনকারী পাল্টা বিবৃতি প্রদান করেন তাহলে নিবন্ধক সেটি প্রাপ্তির পর তার পরবর্তী 1 মাসের মধ্যে 18-3 উপধারা অনুযায়ী পরবর্তী 1 মাসের মধ্যে তিনি বিরোধিতা নোটিশ প্রদানকারী ব্যক্তির নিকট প্রেরণ করবেন, সেটাও কিন্তু নির্দেশিত পদ্ধতিতে। এরপরে হচ্ছে 18-র 4 উপধারা যদি আমরা বলি যে মানে বিরোধিতা নোটিশ প্রদানকারী এবং পাল্টা বিবৃতি প্রদানকারী তাদের যে সকল সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তারা তাদের আবেদন করেছেন সেই বা তাদের নোটিশ প্রদান করেছেন সেই বিষয়গুলো বিবেচনা করে সেগুলো বিবেচনা করে তারপরে হচ্ছে নিবন্ধক এই নোটিশ মানে বিরোধিতা নোটিশ প্রদানকারীকে এবং পাল্টা বিবৃতি প্রদানকারীকে মানে তাদের শুনানির সুযোগ দিবেন, অর্থাৎ তাদেরকে তাদের বক্তব্য প্রদানের সুযোগ দিবেন, তাদের সাক্ষ্য প্রমাণ যেগুলো রয়েছে তাদের কাছে সেগুলো যাচাই বাছাই করার সুযোগ তাদেরকে প্রদান করবেন। এরপরে হচ্ছে 18-র 5 ধারা অনুযায়ী যদি এই মানে প্রমাণ পাওয়ার পরে নিবন্ধক যদি মনে করেন যে সেই সাক্ষ্য প্রমাণ তারা যাচাই বাছাই বিবেচনা করার পরে নিবন্ধক যদি এরকম মনে করেন যে বিষয়টি মানে শর্ত সাপেক্ষে বা কোনো সীমাবদ্ধতার সাপেক্ষে অথবা শর্ত বা সীমাবদ্ধতা ছাড়া তিনি নিবন্ধনের বিষয়টি সম্পর্কে অনুমতি প্রদান করবেন। এখন 18-র যদি 5-এর কথা আমি বলি আবার, যে 18-র 5 ধারায় মতে যেটা আমি বলছিলাম যে শর্ত বা সীমাবদ্ধতা সাপেক্ষে যদি নিবন্ধকের মনে হয় যে তিনি এই মানে এই যে নিবন্ধনের কাজটি বা আবেদনটিকে তিনি নিবন্ধন করার অনুমতি প্রদান করবেন শর্ত বা সীমাবদ্ধতা সাপেক্ষে, তাহলে সেক্ষেত্রে শর্ত এবং সীমাবদ্ধতাগুলো কি হবে যে
যে শর্ত বা সীমাবদ্ধতাগুলো দেওয়া হবে নিবন্ধনের অনুমতি প্রদানের জন্য, সেগুলো সম্পর্কে কিন্তু নিবন্ধক তার সিদ্ধান্ত গ্রহণ করবেন। 18-র যে 7 ধারায় যেটা বলা হয়েছে যে 18-র 7 ধারা অনুযায়ী যদি নিবন্ধক মানে যিনি নোটিশ প্রদান করেছেন এবং যিনি পাল্টা বিবৃতি প্রদান করেছেন তাদের যে কেউ যদি নোটিশ প্রাপ্তির পরে বাংলাদেশে না থাকে বা তাদের ব্যবসা বাণিজ্য বাংলাদেশে পরিচালনা না করে, তাহলে সেক্ষেত্রে নিবন্ধক সেই গৃহীত কার্যক্রমের খরচ বাবদ উক্ত ব্যক্তিকে জামানত প্রদানের নির্দেশ দিতে পারেন। অর্থাৎ যিনি বাংলাদেশে থাকবেন না বা ব্যবসা পরিচালনা করবেন না তাকে জামানত প্রদানের নির্দেশ প্রদান করবেন বা প্রদান করতে পারেন। এখন কথা হচ্ছে, যদি কেউ মানে যেই ব্যক্তিটি বাংলাদেশে থাকছেন না, ব্যবসা পরিচালনা করছেন না, তিনি যদি জামানত প্রদান না করেন, সেক্ষেত্রে যিনি জামানত প্রদান করলেন না তার আবেদন কিন্তু পরিত্যাগ করা হয়েছে বলে গণ্য হবে। সেটা হতে পারে বিরোধিতার নোটিশ প্রদানকারী, সেটা হতে পারে পাল্টা বিবৃতি প্রদানকারী। তো 18-র 8-এ যেটা বলা হয়েছে যে এই আইনে যাই কিছু থাকুক না কেন, এই আইনের যাই কিছু থাকুক না কেন 18-র 1 উপধারা অনুযায়ী বিরোধিতার নোটিশ পাওয়ার পর হতে পরবর্তী 120 দিনের মধ্যে কিন্তু এই যে নিবন্ধনের বিরোধিতা সংক্রান্ত যে জটিলতা সৃষ্টি হয়েছিল সেগুলো সমাধান করে দিতে হবে। তো এই ছিল 18 ধারা। এবার আমরা পড়ব 19 ধারা। 19 ধারায় কি বলা হয়েছে যে কারেকশন বা ভুল সংশোধন। তাহলে কারেকশন সম্পর্কে কি বলা হয়েছে সেটা আমরা একটু দেখি। The registration may on such terms as he thinks fit at any time, whether before or after acceptance of an application for registration under section 15, permit the correction or any error in or incorrection with the application, or permit correction of any error in a notice of opposition or a counter statement under section 18। অর্থাৎ এখানে যেটি বলা হয়েছে যে নিবন্ধক যেরূপ মনে করেন সেরূপ শর্ত প্রদান সাপেক্ষে ধারা 15 অনুযায়ী নিবন্ধনের আবেদন গ্রহণ করার পূর্বে বা পরে তার মধ্যে যদি কোনো ভুল থাকে সেই ভুল সংশোধন করা, অথবা ধারা 18 অনুযায়ী বিরোধিতার নোটিশ মানে বিরোধিতার যে নোটিশ প্রদান করা হয়েছে সেই নোটিশে অথবা পাল্টা বিবৃতিতে যদি কোনো ধরনের ভুল থাকে সেই ভুল সংশোধন করার অনুমতি নিবন্ধক প্রদান করতে পারেন। মূলত এই কথাটাই 19-এ বলা হয়েছে। তাহলে ব্যাপারটা বোঝা যাচ্ছে কি? ব্যাপারটা হচ্ছে যে এরকম যে নিবন্ধনের যে আবেদন, সেই আবেদনটা নিবন্ধক গ্রহণ করার পূর্বে বা পরে যদি সেখানে কোনো ভুল থাকে, অর্থাৎ ট্রেড বর্ণনায় যদি কোনো ভুল থাকে, সেই বর্ণনার ভুল বা অন্য কোনো ভুল থাকলে সেই ভুল সংশোধন করার সুযোগ নিবন্ধক যেরূপ শর্ত মনে করেন সেরূপ শর্তে সেই সুযোগটা প্রদান করতে পারেন। আবার ধারা 18 অনুযায়ী যদি নিবন্ধনের আবেদন বিজ্ঞপ্তি জারি করার পরে যদি কোনো ব্যক্তি তার বিরোধিতা করে নোটিশ প্রদান করেন, সেই নোটিশে কোনো ভুল থাকে, তাহলে সেই ভুলটি সংশোধন করার অনুমতিও কিন্তু শর্ত সাপেক্ষে নিবন্ধক দিতে পারেন। এছাড়া এই মানে বিরোধিতার নোটিশ প্রদান করার পর পাল্টা বিবৃতি প্রদান করা হলে আবেদনকারী কর্তৃক সেই পাল্টা বিবৃতিতে যদি কোনো ভুল থাকে তাহলে সেই ভুলের সংশোধন করার অনুমতিও কিন্তু নিবন্ধক শর্ত সাপেক্ষে দিয়ে থাকতে পারেন। মানে এই কাজটা করার অধিকার নিবন্ধকের রয়েছে। অর্থাৎ ভুল সংশোধনের অনুমতি প্রদান করার ক্ষমতা নিবন্ধকের রয়েছে এবং কোন কোন প্রেক্ষিতে করতে পারেন সেটা সম্পর্কে ধারা 15 এবং 18 বিধান অনুযায়ী কিন্তু মানে নিবন্ধক শর্ত সাপেক্ষে সে অনুমতি প্রদান করতে পারেন। আচ্ছা, এবার আমরা একটু 20 ধারায় দেখব। 20 ধারায় কি বলা হয়েছে দেখো, সাবজেক্ট টু দ্য প্রভিশনস অফ সেকশন 15 when a মানে এই আইনের 20 ধারা অনুযায়ী নিবন্ধনের যে কার্যক্রমটা সেই কার্যক্রমটা কি বলা হয়েছে দেখো, and মানে an application for registration of a trademark in the register has been accepted। নিবন্ধকের নিকট কোনো নিবন্ধনের আবেদন প্রদান করা হলে শুধু এই আবেদনটি গৃহীত হয়। এরপরে বিতে বলা হয়েছে the application has not been opposed and the time for notice opposition has expired। অর্থাৎ এই যে আবেদনটাই গ্রহণ করে তারপর সেটির যে বিজ্ঞপ্তি জারি করা হলো, এরপরে যদি কোনো ব্যক্তি কর্তৃক সেটির বিরোধিতা না করা হয়, অথবা যদি বিরোধিতার নোটিশ প্রদানের যে সময়টা পরবর্তী যে 2 মাস সময়টা যদি পার হয়ে যায়,
এবার দেখি সিতে কি বলা হয়েছে, দ্য অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অপোজড অ্যান্ড দ্য অপোজিশন হ্যাজ বিন ডিসাইডেড ইন ফেভার অফ দ্য অ্যাপ্লিক্যান্টস। সিতে যেটা বলা হয়েছে যে যদি বিরোধিতা করা হয় এবং বিরোধিতা করে নোটিশ প্রদান করা হয়, তাহলে নোটিশ প্রদানের পরেও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যদি এরূপ সিদ্ধান্ত গৃহীত হয় যে সিদ্ধান্ত আবেদনকারীর অনুকূলে যাবে বা আবেদনকারীর অনুকূলে নিবন্ধক সিদ্ধান্ত গ্রহণ করেন, তাহলে সেক্ষেত্রে নিবন্ধক কি করবে, নিবন্ধক সেই ট্রেডমার্ক নিবন্ধনের যে আবেদন রয়েছে তার ভিত্তিতে কার্যকারিতা প্রদানের মাধ্যমে ট্রেডমার্কটিকে নিবন্ধন করে নেবেন এবং ধারা 120 অনুযায়ী যে তারিখে নিবন্ধকের বহিতে নিবন্ধনটি করা হচ্ছে সেই তারিখ থেকে ট্রেডমার্কটি নিবন্ধিত হয়েছে বলে গণ্য হবে। দেখো বিষয় 2 কি বলা হয়েছে, অন দ্য রেজিস্ট্রেশন অফ এ ট্রেডমার্ক দ্য রেজিস্ট্রার শ্যাল ইস্যু টু দ্য অ্যাপ্লিক্যান্ট এ সার্টিফিকেট ইন দ্য প্রেসক্রাইবড ফর্ম of the registration thereof impressed with the seal of the trademarks registry। অর্থাৎ কোনো ট্রেডমার্ক নিবন্ধন হলে নিবন্ধক নির্ধারিত ফর্মে ট্রেডমার্ক রেজিস্ট্রেশনের সিলমোহর সংযুক্ত একটি সনদ আবেদনকারীকে প্রদান করবেন। অর্থাৎ ট্রেডমার্ক যখন নিবন্ধিত হয় তখন নিবন্ধক একটি নির্দিষ্ট ফর্মে কি করে যে রেজিস্ট্রারি ট্রেডমার্ক রেজিস্ট্রির যে নির্ধারিত সিলমোহর রয়েছে সেই সিলমোহর সংবলিত একটি সনদ আবেদনকারীকে নিবন্ধক প্রদান করেন। এবার আসি 20(3) ধারায় কি বলা হয়েছে, সাবজেক্ট টু দ্য কমপ্লায়েন্স উইথ দ্য কন্ডিশন বাই দ্য অ্যাপ্লিক্যান্ট ফর দ্য রেজিস্ট্রেশন সার্টিফিকেট অফ দ্য concerned application shall be provided under subsection 2 within 150 working days from the date of filing the application if there is no defect or objection or any opposition against the application for trademark। তো এখানে একটা বানান ভুল আছে, এটা হবে অ্যাপ্লিক্যান্ট, অ্যানটা লেখা হয়নি। তো যাই হোক এই 3 ধারায় যেটা বলা হয়েছে যে যখন একটি ট্রেডমার্ক নিবন্ধিত হলো সেই নিবন্ধনের পরে সেই নিবন্ধনের কোনো ত্রুটি না থাকলে বা কোনো বিরোধিতা বা আপত্তি না থাকলে এবং আবেদনকারী কর্তৃক নিবন্ধনের সকল শর্ত পূরণ হলে সেক্ষেত্রে আবেদনের যেদিন থেকে নিবন্ধক আবেদন গ্রহণ করেছেন তার 150 দিনের মধ্যে উপধারা 2 অনুযায়ী সেই উল্লেখিত মানে উপধারা 2 যে উল্লেখিত যে সনদটি রয়েছে নির্দিষ্ট ফর্মে, তারপর ট্রেডমার্ক রেজিস্ট্রেশনের যে সিল সংবলিত যে সনদটি রয়েছে সেই সনদটি আবেদনকারীকে প্রদান করতে হবে। অর্থাৎ কোনো আপত্তি না থাকলে বা কোনো ত্রুটি না থাকলে নিবন্ধনের ক্ষেত্রে তাহলে 150 দিনের মধ্যে অর্থাৎ আবেদনকারীর আবেদন প্রদানের 150 দিনের মধ্যে আবেদনকারীকে তার ট্রেডমার্ক নিবন্ধনের যে সনদ সেটি প্রদান করতে হবে। এরপরে আসি 20(4) ধারায় কি বলা হয়েছে, দেখো, when the registration of the trademark is not completed within 1 year from the date of the application by reason of default on the part of the applicant, the registrar may, after giving notice of the non-completion to the applicant in the prescribed manner, treat the application abandoned unless it is completed within the time specified in that behalf in the notice। অর্থাৎ এখানে যেটি বলা হয়েছে 20(4) ধারায় যে কোনো আবেদনকারীর নিবন্ধনের আবেদন করার পরে পরবর্তী 1 বছর মানে 1 বছর সময়ের মধ্যেও যদি তার নিবন্ধন কার্যক্রম আবেদনকারীর কোনো ত্রুটির কারণে সম্পূর্ণ না হয় তাহলে তৎসংক্রান্ত তথ্য আবেদনকারীকে নিবন্ধক জানাবেন এবং সেটি জানাবেন অবশ্যই একটি প্রেসক্রাইব ম্যানারে বা নির্দিষ্ট পন্থায় এবং নোটিশে উল্লিখিত সময়ের মধ্যে আবেদনকারীকে কিন্তু তার ভুল সংশোধন করতে হবে। সে যদি এই কাজটি না করে তাহলে তার আবেদন পরিত্যাগ করেছে বলে গণ্য করা হবে। তাহলে আমরা যদি সোজা কথায় বলতে যাই যে একটি আবেদনের পরে মানে নিবন্ধনের আবেদন করার পরে পরবর্তী 1 বছরের মধ্যে যদি আবেদনকারীর কোনো ত্রুটির কারণে নিবন্ধন কার্যক্রম সম্পাদন না হয় তাহলে সেক্ষেত্রে নিবন্ধক আবেদনকারীকে একটি প্রেসক্রাইবড ম্যানারে বা নির্দিষ্ট পন্থায় নির্দেশপত্র জারি করবেন এবং সেই নির্দেশপত্রে উল্লেখিত যে সময় থাকবে সেই সময়ের মধ্যে
আবেদনকারীকে তার ভুল সংশোধন করে নিবন্ধন কার্যক্রম সম্পাদন করতে হবে। যদি আবেদনকারী এই কাজটি না করেন, অর্থাৎ ভুল সংশোধনের কাজটি না করেন, তাহলে সেক্ষেত্রে তার আবেদন পরিত্যাগ করেছে বলে গণ্য হবে। তাহলে 20 ধারা যদি আমরা মানে এই 1, 2, 3, 4 ধারা মানে উপধারাগুলো নিয়ে আলোচনা করি, তাহলে কি দেখছি আমরা যে নিবন্ধন কাজটা আসলে মূল কাজটা কিন্তু এখানে যে নিবন্ধন। শুরুতে কি হচ্ছে, 15 বিধানাবলী অনুযায়ী প্রথমে হচ্ছে আবেদন পত্র নিবন্ধকের কাছে জমা দিল, নিবন্ধক কর্তৃক তা গৃহীত হলো। পরে সেই আবেদনের বিজ্ঞপ্তি জারি হওয়ার পরে কি করা হলো যে কোনো বিরোধিতা পাওয়া যদি না যায়, অথবা বিরোধিতার নোটিশ প্রদানের সময় পার হয়ে যায়, অথবা যদি বিরোধিতা নোটিশ পাওয়া যায় কিন্তু সেক্ষেত্রে দেখা গেল যে নিবন্ধকের যে যাচাই বাছাই করার সিদ্ধান্ত সেটি আবেদনকারীর অনুকূলে যায়, তাহলে সেক্ষেত্রে নিবন্ধক তার নিবন্ধন বইতে এই যে মানে নিবন্ধনের যে কার্যাবলী সম্পন্ন হয়েছে সেই কার্যাবলী সম্পাদনের সাপেক্ষে বা কার্যক্রমাদি সম্পাদনের পরে গিয়ে তিনি কি করবেন যে তিনি নিবন্ধক বইতে আবেদনকারীর যে ট্রেডমার্কটি নিবন্ধনের কথা সেই ট্রেডমার্কটি নিবন্ধন করে নেবেন এবং ধারা 120 অনুযায়ী যে তারিখে নিবন্ধন করবেন সেই তারিখ হতেই ট্রেডমার্কটি নিবন্ধিত হয়েছে বলে গণ্য হবে। এরপরে 20-2 ধারা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এই যে যেহেতু ট্রেডমার্কটি নিবন্ধিত হলো, সেই ট্রেডমার্কটি নিবন্ধিত হওয়ার পরে নিবন্ধক নির্ধারিত ফর্মে কি করবেন যে নির্ধারিত ফর্মে ট্রেডমার্ক রেজিস্ট্রেশনের যে সিলমোহর রয়েছে সেই সিলমোহর সংবলিত নিবন্ধন সনদ আবেদনকারীকে প্রদান করবেন। এখন যদি আবেদনকারীর এই যে নিবন্ধন কার্যক্রম যে কার্যক্রমের সময়টা সেই কার্যক্রম সময়টার মধ্যে যদি আবেদনকারীর কোনো ত্রুটি না থাকে বা কোনো অন্য কোনো পক্ষের বিরোধিতা বা আপত্তি না থাকে এবং আবেদনকারী যে সকল শর্ত পূরণ করে নিবন্ধন করতে হয় সকল শর্তই পূরণ করেন, তাহলে সেই শর্ত পূরণ সাপেক্ষে পরবর্তী মানে আবেদনের তারিখ হতে পরবর্তী 150 দিনের মধ্যে এই নিবন্ধন কার্য সম্পাদন করে নিবন্ধন সনদ মানে উপধারা 2 অনুযায়ী নিবন্ধন সনদ আবেদনকারীকে প্রদান করতে হবে। এখন এই যে যদি কোনো আবেদনকারী মানে আবেদন করার পরেও যদি 1 বছর সময়ের মধ্যেও তার আবেদনের প্রেক্ষিতে নিবন্ধন কার্যক্রম সম্পাদন না হয়, তাহলে সেক্ষেত্রে নিবন্ধন মানে আবেদনকারীর কোনো ত্রুটির কারণে যদি এই নিবন্ধন কার্যক্রম সম্পাদন না হয়, তাহলে সেক্ষেত্রে নিবন্ধক আবেদনকারীকে নির্ধারিত ফর্মে নির্ধারিত পন্থায় নির্দেশ জারি করবেন এবং সেই নির্দেশে উল্লেখিত বা যে নোটিশ জারি করবেন সেই নোটিশে উল্লেখিত সময়ের মধ্যে আবেদনকারীকে তার ভুল সংশোধন করতে হবে এবং নিবন্ধন কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে হবে। কিন্তু যদি সে তার ভুল সংশোধন না করে, তাহলে সেক্ষেত্রে আবেদনকারী তার আবেদন নিবন্ধনের যে আবেদন ট্রেডমার্ক নিবন্ধনের আবেদনটি পরিত্যাগ করেছেন বলে গণ্য হবে। তো এই ছিল আজকে তোমাদের সাথে আমার ক্লাস। আগামী ক্লাস পর্যন্ত প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।